স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। স্ত্রী পুত্র সহ এনবিআরের মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। বিশ্বের সঙ্গে তাল মেলাতে নতুন শিক্ষা পদ্ধতি জানালেন প্রধানমন্ত্রী। মেধাবীদের পুরস্কার ও উপবৃত্তি প্রদান। বন্যার পানি ধীরগতিতে নামায় সিলেটে দুর্ভোগ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পূর্বাঞ্চল রেল কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৩.৫ কোটি টাকার বিল বাকি। দ্রুত বাড়ে, ছায়া দেয় ও বিলুপ্ত প্রায় দেশি প্রজাতির গাছ কম জাতীয় বৃক্ষ মেলায়, গবেষকদের যুক্ত করার তাগিদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া তার সম্পদের তথ্য জানতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক থেকে এসব প্রতিষ্ঠানে চিঠি পাঠায় দুদক। এর আগে মতিউর রহমানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়া রোববার ভ্যাট ও কাস্টমস আপিল ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সেই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া হয় মতিউর রহমানকে। সম্প্রতি ছেলে ইফাতের ছাগল কেনার ঘটনায় সমালোচিত হন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ঈদে একটি খামার থেকে 12 লাখ টাকা দামে কোরবানির ছাগল অর্ডার করেন ইফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে মতিউরের আয়ের উৎস নিয়ে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে মতিউরের বিরুদ্ধে। এবার স্ত্রী পুত্র সহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হলো। আদেশের বাকিটা আপনি বলবেন। না দেখুন, এখানে মূল বিষয়টি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের সচিব কিন্তু গতকালকেই বলেছেন যে মতিউরের বিরুদ্ধে তদন্তের জন্য এরই মধ্যে কিন্তু 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকালকে দুর্নীতি দমন কমিশন থেকে এটি জানা গেছে এবং যেহেতু তদন্তর জন্য এরই মধ্যে কার্যক্রম হাতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন, সুতরাং তাদের তদন্তের স্বার্থে যেসব জায়গায় তারা আশঙ্কা করেন যে ক্ষেত্রে তদন্ত বিঘ্নিত হতে পারে সেই জায়গাগুলোতে তারা আগে সেগুলোর ব্যাপারে তারা সতর্ক হবেন। এটি সবসময় আমরা দেখি। যেমন এক্ষেত্রে আশঙ্কার জায়গা ছিল যে তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন, সুতরাং সেই কারণে আদালতে তারা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অনুসন্ধান কর্মকর্তা তিনি আবেদন করেছেন যে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং তার যে প্রথম পক্ষের যে সন্তান তৌফিকুর রহমান তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আজকে মহানগর সিনিয়র স্পেশাল জাজ আশরাম জগলুল হোসেন তিনি কিন্তু সেই আবেদন গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন তিনি সেখানে নিষেধাজ্ঞা দিয়েছেন, অর্থাৎ মতিউর রহমান তার প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ এবং তার সন্তান দেশ ত্যাগ করতে পারবে না। কিন্তু এখানে আশঙ্কার বিষয় হচ্ছে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবরে এসছে কিন্তু যে মতিউর রহমান এরই মধ্যে দেশ ছেড়েছেন, সেমন খবরটাও আমরা পাচ্ছি। এখনো সরকারি কোনো পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি। আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি দেশ ছেড়েছেন বলে তেমন একটা খবর পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আর তার প্রথম পক্ষের স্ত্রী যিনি রায়পুরা যেই উপজেলার চেয়ারম্যান এবং একই সাথে নরসিংদী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, তিনি এখন কোথায় আছেন তারও কোনো হদিস নেই। আর তার প্রথম পক্ষের যেই সন্তান তৌফিকুর রহমান তিনিও দেশের বাইরে আগে থেকে আছেন তেমনটি কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সুতরাং আজকে আনুষ্ঠানিকভাবে আদালতের একটি নিষেধাজ্ঞা এসেছে, কিন্তু এই লোকগুলো যে এখন কোথায় আছে, নিষেধাজ্ঞা যেহেতু দেওয়াই হলো, তারা দেশে আছে নাকি এরই মধ্যে বেরিয়ে গেছে সেই বিষয়টি নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে। মতিউর রহমানের ব্যাপারে দেখুন, আজকে আদালতের এই যে অবস্থান, এই অবস্থানে যদি একটু আগে যাই তাহলে এই মতিউর রহমানের যে কতটা ক্ষমতা তার বিস্তৃত ছিল। সম্প্রতি আমরা দেখেছি যে এরই মধ্যে এনবিআর এর সাবেক চেয়ারম্যান তিনি বলেছেন তত্ত্বাবধায়কের সময় শুধু এই মতিউর রহমান তার পদ চট্টগ্রামে তার পদ টিকিয়ে রাখার জন্য তিনি একেবারে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে বিভিন্ন জন থেকে তিনি ফোন দিয়েছিলেন। সুতরাং তার ক্ষমতার যে
ব্যাপারটি সেটি এখন স্পষ্ট। একই সাথে সম্প্রতি আরও যে বিষয়গুলো জানা যাচ্ছে, তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ যে ছেলেটিকে নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল, ছাগল কাণ্ড, যেটি এখন আসলে মতিউর রহমানের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত শব্দ, যে দুটি শব্দ, ছাগল কাণ্ড, সেই ছাগল কাণ্ডের যেই ছেলেটি সেটি হচ্ছে মুশফিকুর রহমান ইফাত। সেই ইফাত হচ্ছে, যেটি জানা যাচ্ছে, এই মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রী, অর্থাৎ শাম্মী আহমেদের স্ত্রী। আর আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার প্রথম পক্ষ অর্থাৎ লায়লা কানিজের বিরুদ্ধে। লায়লা কানিজের বিরুদ্ধে এরই মধ্যে যে অভিযোগগুলো এসেছে, তিনি তার নির্বাচনী হলফনামায় যেই তথ্য উপাত্ত দেখিয়েছেন, অর্থাৎ তিনি যখন রায়পুরা উপজেলা চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিলেন তখন নির্বাচনী হলফনামায় যা দেখিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে তিনি এর আগে একজন কলেজ শিক্ষক ছিলেন, তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে। তিনি অবসরে যাওয়ার পরে যেটি দেখা যাচ্ছে যে তার থেকে এত সম্পদ কিভাবে আসলো, সেই বিষয়গুলো কিন্তু এখন উঠে আসছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এবং স্থানীয়রা যা বলছেন, তাতে করে তার যে হিসাব পাওয়া যাচ্ছে, প্রায় 65 বিঘা সম্পত্তির মালিক হচ্ছেন এই মতিউর রহমান, এবং তার বেশিরভাগই হচ্ছে তার স্ত্রীর নামে, প্রথম পক্ষের স্ত্রীর নামে। একই সাথে প্রায় 8টি ফ্ল্যাটের তথ্য পাওয়া যাচ্ছে, 3-4টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাচ্ছে, রিসোর্টের তথ্য পাওয়া যাচ্ছে। সুতরাং এই প্রশ্নগুলো এখন দেখা দিয়েছে যে একজন কলেজ শিক্ষিকা, যিনি তারপরে উপজেলা নির্বাচন করলেন, এত সম্পদের মালিক তিনি কিভাবে হলেন। সুতরাং সবার ধারণা যে মতিউর রহমানের দিক থেকেই মূলত এই সম্পদগুলো সেখানে দেওয়া হয়েছে, এবং দুদক সেই তদন্তই করছে যে এগুলো আসলে বৈধ পন্থায় অবলম্বন করে তিনি এই সম্পদ করেছেন নাকি অবৈধভাবে নেওয়া হয়েছে। একই সাথে দুদকের যে আবেদনটি আজকে করা হয়েছিল আদালতে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে কেন দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে। বলা হচ্ছে যে দুদকের আশঙ্কা, এবং তারা এরই মধ্যে বিভিন্ন তথ্য পাচ্ছেন যে অনেক সম্পত্তি এবং হুন্ডির মাধ্যমে বড় একটি অংশ তিনি এরই মধ্যে দেশের বাইরে পাচার করেছেন। সুতরাং এই সবকিছু মিলিয়ে আসলে তাদের দুর্নীতি দমন কমিশনের যে আগামীর যে অনুসন্ধান, যে তদন্ত তারা করবে, সেক্ষেত্রে অবশ্যই মতিউর রহমান, তার প্রথম পক্ষের স্ত্রী, সন্তান, তাদেরকে অবশ্যই তারা সেখানে তলব করবে, তাদেরকে দরকার হবে জিজ্ঞাসাবাদের জন্য। সুতরাং সেই জায়গা থেকে নিষেধাজ্ঞা চাইবেই দুদক, আজকে সেটি চেয়েছে, আদালত সেটি গ্রহণ করেছে। এখন দেখা যাক আসলে তারা এখানে উপস্থিত হন কিনা। এরই মধ্যে আমরা দেখেছি যে আরেকজন সাবেক আইজিপি বেনজিরকে কিন্তু চিঠি দিয়েও দুদকে হাজির করা যায়নি, তিনি হাজির হননি। এখন এদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু দুদক আসলে শেষ পর্যন্ত তাদের ধরাছোঁয়ার মধ্যে আনতে পারবে কিনা সেটি প্রশ্ন থেকে যাচ্ছে। এর মধ্যে সেই প্রশ্ন উঠেছে। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। সকালে পুলিশের ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আইজিপি বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকাকালীন কেউ পালিয়ে যেতে চাইলে আটকের সক্ষমতা আছে পুলিশের। এর আগে ঢাকা রেঞ্জ পুলিশের 110তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশ প্রধান। এ সময় ঢাকার বিভিন্ন ঐতিহ্য নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সেগুনবাগিচা এলাকায় প্রদক্ষিণ করে। রেঞ্জ পুলিশের 100 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনের পুলিশকে সাজানোর আহ্বান জানান আইজিপি। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি বলে মনে করছে সম্পাদক পরিষদ ও টিআইবি। রোববার বিকেলে আলাদা বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ ও টিআইবি। সম্পাদক পরিষদ মনে করে, সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ঢালাও প্রতিবাদ লিপি দিয়ে পারস্পরিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে পুলিশ অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্যে স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন, অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ বলেও বিবৃতিতে জানায় সম্পাদক পরিষদ। এদিকে দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধকে স্বাধীন সাংবাদিকতার প্রতি অসাংবিধানিক হুমকি, দুর্নীতিকে প্রশ্রয় ও সুরক্ষা দেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সরকারের বিরুদ্ধে একটি বিশেষ মহল কথা বলছে এবং এর সাথে কিছু গণমাধ্যমও যোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। ব্যক্তির দুর্নীতির জন্য কোনো প্রতিষ্ঠান যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে একসময় অনেকেই দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছে, তবে যারা আওয়ামী লীগ থেকে সরে গেছে তারা সবাই রাজনীতি থেকেই হারিয়ে গেছে। তিনি বলেন, শিকলবন্দি গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি লাভ করেছে। বিএনপি প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে। বিএনপিতে কোনো গণতন্ত্রের চর্চা নেই বলেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, গণতন্ত্রকে শিকলবন্দি করা হয়েছে।
সেই শিকলবন্দি গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বেই এবং শেখ হাসিনার নেতৃত্বেই বারবার মুক্তি লাভ করেছে। কেউ সমালোচনা করলেই সেটার জন্য ভীত হয়ে যেতে হবে তা বিশ্বাস করেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজ করতে হবে নিজের বিবেচনা বোধ ও আত্মবিশ্বাস দিয়ে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মেলাতেই নতুন শিক্ষা পদ্ধতি চালু হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেধাবী পুরস্কার ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে যোগ দিয়ে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের প্রায় ৬৪ লক্ষ শিক্ষার্থীর মাঝে ডিজিটাল পদ্ধতিতে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা উন্মেষণ ২০২৪-এর সেরা মেধাবী পুরস্কার তুলে দেওয়া হয় ১৫ শিক্ষার্থীর হাতে। সেই সাথে ২১ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে শিক্ষার্থীদের আরও কাছে নেওয়ার জন্যই নতুন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। আমার প্রতিটি পদক্ষেপ হচ্ছে আমার বাবা যে পথ দেখিয়ে গেছেন সেই পথে চলা। আমাদের দেশের কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। শিক্ষায় কোনো নীতিমালা থাকুক তা বিএনপি সরকার চায়নি জানিয়ে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ সরকারের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান। একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। শিক্ষা বলছে এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। দায়িত্ব যখন নেবে দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। সব বাধা অতিক্রম করে মেধাবী নতুন প্রজন্ম দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেসমেকার বসানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সুস্থ, একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশের হাসপাতালেই তিনি পাচ্ছেন, এজন্য এখন পর্যন্ত সুস্থ আছেন। তবে তার যে অসুখগুলো এর অনেকটা নিরাময়যোগ্য নয়, শুধু ঔষধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এর আগে বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিতেও সরকার কার্পণ্য করেনি। সরকারের আন্তরিকতার অভাব থাকলে সেটা সম্ভব ছিল না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে অভিযোগ করেছেন তাতে তাদের মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। যে যখন এরা এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই। পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন। বন্যার পানি ধীরগতিতে নামতে থাকায় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যা কবলিত এলাকায় খাবার ও সুপেয় পানি সংকটের পাশাপাশি দেখা দিচ্ছে নানা রোগ বালাই। এদিকে দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমে গেলেও নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। উজানের ঢল ও বৃষ্টি কমায় সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সবগুলো উপজেলায় পানি নামতে শুরু করায় নিজ নিজ বসতবাড়িতে ফিরছে আশ্রয় কেন্দ্রের মানুষ। ভুক্তভোগীরা বলছেন, বন্যার কারণে খাদ্য ও সুপেয় পানির অভাবের পাশাপাশি দেখা দিচ্ছে নানা রোগবালাই, এতে বাড়ছে ভোগান্তি। পানি তো ভাই কমছে, এখন ঠিক আছে, এখন অসুখটা বেশি আর কি, জ্বর, খাজলি, খাসি, সর্দি এসব কিছু বেশি। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখার বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানির নিচে। এ কারণে প্রকট হয়েছে স্যানিটেশন সমস্যা ও বিশুদ্ধ পানির সংকট। 2টা গরু, একটা কুকুর এই বস্তা ছিল, এগুলো আমি অনেক দূরে নিয়ে দিয়েছি। আস্তে আস্তে পাউঠাও গা হয়ে গেছে, ওষুধ বড়ি তো কিছুই নাই।
সুনামগঞ্জের দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার বিভিন্ন গ্রামে এখনও পানিবন্দী অন্তত ৩ লাখ মানুষ। জেলার ৫২৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন প্রায় ১৪,০০০। এই পানি চারিবাদি জিনিসপত্র ভাঙ্গে লাখি কুড়া সপ্তাহ বাসায় নিছি দিছে। এদিকে মৎস্য বিভাগের তথ্য মতে চলতি বন্যায় সুনামগঞ্জে ৮,০০০-এর বেশি পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা। এই পুকুরে মোটামুটি আমার ২.৫ থেকে ২,৭০,০০০ টাকার মতো মাছ ছিল, খাদ্য লাগাই আর কি, মাছগুলো চলে যায়। ৮,০০০ পুকুর দিকে মাছ হলো হাওরে প্লাবিত হয়ে গেছে। যে ক্ষতিগ্রস্ত মাছ চাষিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মাছের পরিমাণ প্রায় ৪,০০০ মেট্রিক টন। সরকারি পর্যায় থেকে কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা আসলে সেগুলো আমরা সঠিকভাবে সেই ক্ষতিগ্রস্ত তালিকাতে মানে ক্ষতিগ্রস্ত চাষি বা খামারিদের মাধ্যমে বিতরণ করব। উত্তরাঞ্চলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি কমে যাওয়ায় বন্যার পানি নেমে গেছে। তবে কুড়িগ্রাম ও রংপুরে ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে স্থানীয়রা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে মৌলভীবাজারে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজ। বড়লেখার তালিমপুর এলাকা সহ অনেক এলাকা দেখেছি আমরা যে ৭ দিন ধরে জলাবদ্ধ, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে এমনকি আমরা নৌকার উপস্থিতি পর্যন্ত দেখেছি। সরেজমিনে আপনি কি দেখছেন? যেটি আমরা আসলে দেখাচ্ছি বা আপনি যেটি দেখছেন বিভিন্ন মাধ্যমে আসলে পরিস্থিতি এরকমই। এবং আমি এখন এই মুহূর্তে যেটি দেখাতে চাই, আমি বড়লেখা উপজেলার একটি গ্রামে রয়েছি এবং এই গ্রামের যে বাড়িটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি যখন উজানের ঢলে এটি ভেসে যায়, পুরো এলাকা, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, তখন এই বাড়িটির চাল পর্যন্ত পানি উঠে গিয়েছিল। এবং চাল পর্যন্ত পানি ওঠার পরে গত কয়েকদিনে কিছুটা পানি নেমেছে, কিন্তু তারপরেও আসলে ভিতরে প্রবেশ করে বসবাসের উপযোগী এখনো হয়নি। চকির উপরে এখনো পানি রয়েছে, যার ফলে এই যে দুই হতদরিদ্র দুই মানুষকে দেখতে পাচ্ছেন, দুই মহিলা, তারা এখানে আজ কয়েকদিন পরে আসলেন যে তাদের বাড়িটি আসলে বসবাসের উপযোগী কিভাবে করা যায় বা কতটুকু হয়েছে সেটি দেখতে আসলেন। কিন্তু তার নিজের ঘর সহ আনুষঙ্গিক যে অন্যান্য জায়গাগুলো রয়েছে, যে স্যানিটেশনের জন্য যে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গা অর্থাৎ এই এলাকার প্রতিটি বাড়ির চিত্রই কিন্তু আসলে অলমোস্ট একই রকম। এবং তারা দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় টানা 9 দিন ধরে তারা এরকম দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে আসলে দেখার মতো কেউ নাই। আসলে বন্যা এমন একটা জিনিস যে মানবতার জীবনযাপন করলে আসলে এই কষ্টটা সচক্ষে না দেখলে বোঝানো খুব মুশকিল। এবং একটি পরিসংখ্যান আপনাকে বলে রাখি যে বড়লেখা উপজেলা এটি মৌলভীবাজারের একটি অন্যতম বড় উপজেলা। এই উপজেলার প্রায় 252টি গ্রাম এরকম প্লাবিত হয়েছে। যে 35টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে 450টি পরিবার আশ্রয় নিয়েছে। প্রায় 2000 মতো মানুষ সেখানে বসবাস করছে। যখন উজানের ঢলটি আসে এবং প্লাবিত হয় এই বড়লেখা উপজেলা, তখন মানুষ দ্রুত আসলে আশ্রয় কেন্দ্রে যায়। এবং কোথাও এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা দেওয়ার মতো আর কোনো অবস্থা ছিল না, বাধ্য হয়ে এইরকম বাড়িতেও অনেকে বসবাস করেছিল। এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এত মানবতার জীবন, সেখানে আসলে এটি প্রত্যন্ত এলাকা, সাহায্য সহযোগিতা বা জনপ্রতিনিধি প্রশাসনের সহযোগিতা এখানে তারা কোথাও কোথাও পেয়েছেন, কোথাও কোথাও পাননি, এরকম চিত্র। এবং এই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জে যে উজানের ঢল থেকে নেমে আসা যে সৃষ্ট বন্যায় পুরো কয়েকদিন ধরে এরকম মানুষ পানিবন্দী বা আরো কয়েকদিন পানিবন্দী হয়তো থাকতে পারেন, এটি যাতে সামনের বছরগুলোতে না হয় সেজন্য প্রশাসনকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান বা দাবি যদি বলি এই এলাকার মানুষের। ইজাজ, আপনি সাথে থাকুন। এবার চলে যেতে চাই সুনামগঞ্জে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী জাকির হোসেন। জাকির, শুরুতেই জানতে চাইবো যে সুনামগঞ্জের এখনকার পরিস্থিতি কি? আর আমরা যেটি দেখছি যে 2022 সালের পর থেকে কিন্তু ভয়াবহ বন্যা যখন হয়েছিল, তারপর থেকে পানি ধীরে ধীরে নামছে, বেশি সময় জলাবদ্ধ থাকছে এলাকাগুলো, এর কারণ কি? দেখুন, আমি যদি প্রথমেই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কথা বলি, বন্যার পানি কিন্তু নামতে শুরু করেছে। তো যদিও পানি নামতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জ শহরে এখন অনেক জায়গায় কিন্তু পানি রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজিবার আবাসিক এলাকা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এলাকায় কিন্তু এখনো পানি রয়েছে, সড়কে পানি রয়েছে, বাসাবাড়িতে পানি রয়েছে। তো আসলে শুধু এই সব জায়গাতেই এখনো পানি রয়ে গেছে, বিশেষ করে সড়কে।
আর আপনি যেমনটা বলছেন 2022 সালের বন্যার কথা যদি বলি, 2022 সালের বন্যাও কিন্তু আমরা দেখেছি পানি খুব ধীর গতিতে নেমেছে, ফলে এবছরও কিন্তু ধীর গতিতে নেমেছে। কারণ হচ্ছে আমাদের নদ নদীগুলো কিন্তু তার নাব্যতা হারিয়ে ফেলেছে, নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ভারতের চেরাপুঞ্জি যখন অধিক বৃষ্টিপাত হয় তখন কিন্তু এই বৃষ্টিপাতের ফলে পলি অধিক সংখ্যক পলি আসে, সেই পলি কিন্তু প্রতি বছরই কিন্তু ভরাট হয়ে গেছে। এই পলিতে ভরাট হয়ে যাওয়ার ফলে কিন্তু নদ নদীর যে নাব্যতা সেটা একেবারেই কমে গেছে। নদীতে পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় কিন্তু সহজেই পানি প্রবেশ করছে। এবং নদী ছাড়াও যেসব এলাকায় পানি প্রবেশ করছে সেই সব এলাকায় কিন্তু পানি নামতে অনেকটাই বিলম্বিত হচ্ছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নামের সাথে। তিনি আমাদেরকে যেটা বলেছেন, যেহেতু এখনো নদ নদী ছাড়াও বিভিন্ন এলাকায় এখন পানি রয়েছে, যার ফলে এই পানি নামতে একটু বিলম্বিত হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এই মুহূর্তে কিন্তু পানি অনেক এলাকায় এখনো রয়ে গেছে। আর বিভিন্ন এই ঢলের পানির কারণে কিন্তু সুনামগঞ্জ জেলার বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সুনামগঞ্জ থেকে সরাসরি সড়ক যোগাযোগ ছাতক উপজেলা, ছাতক সেই উপজেলার মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে ধরা পড়েছে 5 ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপ। দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব বৌলতলী ইসলামপুর গ্রামের নুরু খানের বাড়িতে পুকুরে পাতা জালে সাপটি আটকে যায়। পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এ সময় সাপটি দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। খবর পেয়ে অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা সাপটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। টেক্সটাইল মিলগুলোর উৎপাদন 70% পর্যন্ত কমে গেছে বলে দাবি শিল্প মালিকদের। তারা বলছেন সময় মতো রপ্তানি করতে না পারায় বাতিল হচ্ছে ক্রয়াদেশ। যদিও পেট্রো বাংলা বলছে এলএনজি সংস্কার শেষে দ্রুতই কেটে যাবে গ্যাসের সংকট। শিল্প কারখানায় গ্যাস সংকট নতুন নয়, তবে বেশ কিছুদিন ধরে এই সংকট তীব্র হয়ে পড়েছে কারখানাগুলোতে। এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। শিল্প মালিকরা বলছেন একদিকে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মিলছে না, অন্যদিকে গ্যাসের এমন সংকট চলতে থাকলে এ খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। পরিস্থিতির দ্রুত উত্তরণের অনুরোধ জানিয়ে সম্প্রতি পেট্রো বাংলার চেয়ারম্যানকে চিঠি দেয় বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। আমরা গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, এমনিতেই রপ্তানি আদেশ কম, এরপর যে রপ্তানি আদেশ আমাদের আছে সেটা আমরা সময় মতো রপ্তানি করতে পারছি না। আমরা এখন আমেরিকার মার্কেটে 19% মাইনাস পজিশনে রয়েছে, যেখানে ভিয়েতনাম এবং চায়না পজিটিভ গ্রোথ নিয়ে এগিয়ে যাচ্ছে। টেক্সটাইল, স্পিনিং এন্ড ডাইং এগুলো তিনটা শিফটে 24 ঘন্টায় চলে এবং এতে করে উৎপাদন কোনো জায়গায় 50%, কোনো জায়গায় একেবারে 60-70% নেমে আসে। হিসেব বলছে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 3700 মিলিয়ন ঘনফুট। চাহিদা অনুযায়ী 1000 ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটানো হয় এলএনজি দিয়ে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিল্প কারখানায় গ্যাস সংকট বেড়েছে। যদিও পেট্রো বাংলার চেয়ারম্যান বলছেন আগামী মাসের মাঝামাঝি এই সংকট কমে আসবে। সামনের মাসের জন্য স্পট মার্কেট এলএনজি আমরা কেনা শুরু করে দিয়েছি, অলরেডি একটা কেনা হয়ে গেছে, আমরা এখন সেটিং করে আরো একটা কিনে ফেলবো আর কি, সামনে স্বাভাবিক থাকবে সব। জ্বালানির উচ্চ মূল্য দিয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা, তাই শিল্প কারখানা টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1,29 লাখ টাকার বেশি বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 2 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের সংযোগও বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। সকালে এই প্রতিষ্ঠান দুটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক চৌধুরী জানান, একাধিকবার তাগাদার পরও বকেয়া পরিশোধ না করার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে রোগীদের কথা বিবেচনা করে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এদিকে বিদ্যুৎ না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা হয়নি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, যদিও মানবিক দিক বিবেচনায় রোগীদের হাসপাতালে বিদ্যুৎ রয়েছে, তো সেক্ষেত্রে আসলে কি প্রভাব পড়ছে, রোগীদের চিকিৎসায় কোনো প্রভাব পড়ছে কিনা? আর এই যে অচল অবস্থাটা রয়েছে সেটা কাটাতে আসলে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা বা আলাপ আলোচনার কথা কি জানতে পেরেছেন, জানাবেন। দেখুন, বিদ্যুৎ বিভাগ এখন পর্যন্ত আমাকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ আসলে তাদের সঙ্গে যোগাযোগ করেনি। সঙ্গত কারণে তারা এখনো পর্যন্ত আসলে বিদ্যুৎ সংযোগটি আবার দেবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি। আপনি জানেন যে আজকে সকাল 9টা থেকে এখন দুপুর 2টা বাজে, প্রায় 6 ঘন্টা হয়ে গেল চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ফলে এখানে আসলে সকাল থেকে একাধিক ক্লাস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আজকে আসলে বাতিল করতে হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে গেল জানুয়ারি থেকে এই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আসলে কোনো রকমের বিদ্যুৎ বিল পরিশোধ করেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দুটি প্রতিষ্ঠান মিলিয়ে এখন আসলে মোট বকেয়া বিলের পরিমাণ হচ্ছে 1,29,45,000 টাকার মতো এবং তারা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে তাদের এই বকেয়া বিল পরিশোধ করার জন্য নানাভাবে তাদেরকে তাগা দিয়ে আসা হচ্ছিল, কিন্তু কোনো প্রতিষ্ঠানই সেই তাগাদাতে আসলে কর্ণপাত না করায় তারা আজকে আসলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছেও তারা বিপুল সংখ্যক অঙ্কের একটি বকেয়া বিল সেখানে রয়েছে। যেহেতু সেখানে অসংখ্য রোগী আছেন সঙ্গত কারণে আসলে সেখানে বিদ্যুৎ সংযোগ তারা এখনো পর্যন্ত বিচ্ছিন্ন করেনি। তারা বলছেন যে আজকে যে দীর্ঘ সময় ধরে যে এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এতে করে তারা মনে করছেন যে আসলে দুটি প্রতিষ্ঠানের টনক নড়বে। আরেকটি বিষয় বলে রাখি, চট্টগ্রামে যে সিআরবি ভবন রয়েছে সেখানেও প্রায় 2 কোটি টাকার মতো বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে। সেই প্রতিষ্ঠানটিও আসলে সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং বিদ্যুৎ বিভাগ বলছে যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো রকমের সদুত্তর পাবেন, অর্থাৎ খুব একটি পজিটিভ কোনো আশ্বাস তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন রাখবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। তাপপ্রবাহ থেকে বাঁচতে দরকার দ্রুত বাড়ে ও ছায়া দেয় এমন গাছ, অথচ এর সংখ্যাই জাতীয় বৃক্ষ মেলায় কম। যোগান চাহিদা দুটোই বেশি শোভাবর্ধক গাছের। বিলুপ্তি প্রায়, দেশীয় প্রজাতির সমারোহ ও বিক্রি প্রায় নেই। এ অবস্থায় এসেছে জাতীয় পর্যায়ের এই আয়োজনে গবেষকদের যুক্ত করা তাগিদ। রাজধানীর আগারগাঁওয়ে চলছে বৃক্ষ মেলা। স্টলে স্টলে সাজানো বাহারি ফুলের গাছ। শহরে ঘরে অল্প আলোতেই বাঁচে, তাই এদের কদরও বেশি। আছে নানা ভিনদেশি ফলের গাছও। মেলায় জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলে শোভা পাচ্ছে বট, অশথ সহ বিচিত্র সব ক্যাকটাসের বনসাই। দেশি কিছু গাছ থাকলেও তা শুধু প্রদর্শনের জন্য। করোনার পর থেকে এটার চাহিদা আস্তে আস্তে দিন দিন বাড়ছে। বন বিভাগ বলছে গাছ লাগানোয় নগরবাসীর আগ্রহ বাড়ছে। দেশি গাছের পাশাপাশি ছাদ বাগানের গাছই বেশি বিক্রি হচ্ছে। সিটি অঞ্চল, রাজধানী অঞ্চল, এখানে ব্যাপক রাস্তা বা বনায়ন করার মতন সুযোগ কম। ঘরের ভিতরে বারান্দায়, তারপরে ড্রয়িং রুমে বিভিন্ন জায়গাতে শোভাবর্ধনকারী গাছের লাগানোর জন্যই এই আয়োজন করা। উদ্ভিদ গবেষকেরা বলছেন দেশে প্রায় 5,000 পুষ্পক উদ্ভিদের মধ্যে 1,000 বৃক্ষ প্রজাতির, যা দ্রুত বাড়ে, দেয় ছায়াও। তবে মেলায় এমন গাছ কম, অথচ তাপপ্রবাহ নিয়ন্ত্রণে এর প্রয়োজনই সবচেয়ে বেশি। আরও 1,000 বৃক্ষ প্রজাতি রেয়ার হিসাবে আছে। আমরা যদি সেগুলো নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের উদ্দেশ্যটা হাসিল হতো। হ্যাঁ, আমরা সাধারণত বৃক্ষ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোটোখাটো অর্নামেন্টাল এবং ইনডোর প্ল্যান্টস সবচেয়ে বেশি, আর পাশাপাশি কিছু ফলের গাছ। কিন্তু বড় বৃক্ষ যেগুলো আমাদের দেশীয়,
সেগুলো বিক্রি কম হচ্ছে, সেগুলো নাইও। সে কারণে জাতীয় বৃক্ষ মেলাকে শুধু নার্সারি নির্ভর না রেখে সারা দেশের গবেষকদের এতে সম্পৃক্তের দাবি জানাচ্ছেন পরিবেশ গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর 12টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুপুর 12:15 ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সেনাপ্রধান। এদিকে তার আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধের আশেপাশের এলাকাসহ ঢাকা আরিচা মহাসড়কে বাড়তি নিরাপত্তা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়মনসিংহের নান্দাইলে বাদীপক্ষের হামলা ও হুমকির জেরে 2 মাস ধরে বাড়ি ফিরতে পারছে না হত্যা মামলায় জামিন পাওয়া আসামিরা। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিহত স্বজনদের বিরুদ্ধে 2টি মামলা করেছেন তারা। এসব পাল্টাপাল্টি হামলা মামলায় উত্তপ্ত গ্রামের পরিবেশ, অনিশ্চয়তায় শতাধিক পরিবার। পূর্ববিরোধের জেরে গত 21 এপ্রিল হত্যার শিকার হন বনাটি গাঙ্গাইলপাড়া গ্রামের রানা মিয়া। ঘটনার পর হত্যায় জড়িত সন্দেহে প্রতিপক্ষের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও গবাদি পশু সহ দামি মালামাল লুট করে নিহতের পক্ষ। গত 2 মাসেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। হত্যার পর 19 জনের নাম সহ অজ্ঞাত আরও 5 থেকে 6 জনের বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তার হয় অনেকে। এদিকে বাড়ি পুরুষশূন্য হওয়ার সুযোগে দফায় দফায় ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। টাকার মতো কিনো কিছু নাই, আমরা যে থাকবো সন্তান নিয়ে, আমি বাড়ি ছাড়া ঘর, টিভি, টাকা পয়সা, স্বর্ণ, গরু বাছুর ধরে, চাল ডাল ধরে সব নিয়ে গেছে। এই ঘটনাটা হয়েছে আজ 2 মাস। এখন পর্যন্ত তারা প্রতিনিয়তই তারা টিন বাড়ি ঘরে যা আছে বর্তমানে তাও নিয়ে যাইতেছে। আপনজন হারানোর ক্ষোভ থেকে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের কথা স্বীকার করেছে নিহত রানার স্বজনরা। এক হত্যার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি এমন হামলায় অস্থির হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি, বলছে স্থানীয়রা। মার্ডার হচ্ছে, এটা সুষ্ঠু বিচার চাই আমিও, এবং সেই সাথে যারা এই লুটপাট চালাইতেছে এবং বাড়িঘর ভাঙচুর করতেছে তাদেরও বিচার হোক। হত্যা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত মোট 3টি মামলা করেছে 2 বিবদমান পক্ষ। এর মধ্যে ভাঙচুর ও লুটপাটের 2টি মামলায় 84 আসামি জামিন পেয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানিয়েছে পুলিশ। 3 জন আসামি গ্রেপ্তার করি, পরবর্তীতে আরও 1 জন গ্রেপ্তার করি, মোট 4 জন। ওইখান থেকে অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করি, পরবর্তীতে আমরা হত্যা মামলা নেই। এই ঘটনার প্রেক্ষিতে কয়েকটি ভাঙচুর হয়, পরে ভাঙচুরের সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করি। বনাটি গাঙ্গাইলপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে মাসুদ মেম্বার গ্রুপ ও সোলেমান গ্রুপের মধ্যে আধিপত্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে মাসুদ গ্রুপের সমর্থক রানা মিয়াকে হত্যা করা হয়, অভিযোগ নিহতের স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত বঙ্গমাতা কনভেনশন সেন্টার যেন গলার কাঁটা। উদ্বোধনের 6 বছর পরও নেই তেমন ব্যবহার, মিলছে না কাঙ্ক্ষিত ভাড়াও। বিপুল পরিচালন ব্যয়ের ক্ষতি পোষাতে স্বাস্থ্য বিভাগের সব অনুষ্ঠান এখানে আয়োজনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টার উদ্বোধন 2018 সালে। বঙ্গবন্ধু মেডিকেলের প্রতিষ্ঠান এটি। মূলত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনুষ্ঠান এবং বাণিজ্যিক উদ্দেশ্যে এই সেন্টার চালু হলেও কাজে আসছে না তেমন। সেন্টারের 6টি সেমিনার হলের প্রায় সবই ফাঁকা পড়ে থাকে। 6 বছরে 1 দিনের জন্য ব্যবহার হয়নি 3টি কনফারেন্স রুম। কালেভদ্রে ব্যবহার হয় ব্যাংকোয়েট হল, ভিআইপি ডাইনিং এবং অডিটোরিয়াম। এখন যে ফ্যাসিলিটিস আপ টু মার্ক না, কারণ আমার অনেক প্রোগ্রাম করতে গিয়ে আমি তো রীতিমতো অনেক বকা শুনতে হয়। অকেজো অবস্থায় আছে আপনাদের কি বলে সাউন্ড সিস্টেমটা, ওইটার আমরা বহুত চেষ্টা করতেছি ওইটাকে আনার জন্য। এমনি তারপরে আপনি বিশেষ করে ওয়াশরুমগুলি আমাদের সব ধ্বংস হয়ে গেছে। উদ্বোধনের পর 3 বছর পুরোপুরি অব্যবহৃত ছিল বঙ্গমাতা কনভেনশন সেন্টার। করোনার সময় কিছু অংশ ব্যবহার হয় ভ্যাকসিন সেন্টার ও ফিল্ড হাসপাতাল হিসেবে। তবে গত 9 মাসে কিছুটা সচল, আয় হয়েছে 2.5 কোটি টাকা, ব্যয় 1 কোটি 80 লাখ। মাসে পরিচালন ব্যয় 12 লাখ টাকার বেশি।
এত টাকা ব্যয় করে এমন মূল্যবান জায়গাতে একটি স্থাপনা তৈরি করলাম যেটির ইউটিলাইজেশন খুবই কম। এটি কি শুধু মোতালিব কমিউনিটি সেন্টার যে ভাড়া দিয়ে খাবো? এটার কোনো একাডেমিক ইউটিলাইজেশন নাই, প্রফেশনাল ইউটিলাইজেশন নাই এটার। বিয়ে, জন্মদিন থেকে শুরু করে সব অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয় এই সেন্টারটি। এই কনভেনশন সেন্টারটা পড়ে থাকে এটা আমি জানি। আমি মন্ত্রী হওয়ার পরে কিন্তু আমি এটা করার নির্দেশ আমার সমস্ত সোসাইটিকে আমি বলছি যে যত অনুষ্ঠান হবে সব এখানে করার জন্য। বঙ্গবন্ধু মেডিকেল দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডাকা হয় সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে। এই বিশ্ববিদ্যালয় নেই একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র, সংকট আছে ক্লাসরুমের, সংকট আছে রেসিডেন্সি শিক্ষার্থীদের আবাসনেও। তাহলে গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে এসব না করে কেন বানানো হয়েছে একটি কনভেনশন সেন্টার, যার উদ্দেশ্য টাকা আয়? হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক নারী গাড়ি চালক দিবসের খবর। নারীর হাতে গাড়ির স্টিয়ারিং, সেটা হোক 2 চাকা কিংবা 4 চাকা, এমন দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ে। কারণ এখন কদর বাড়ছে নারী চালকের। তবে তাদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এখনও নেতিবাচক বলে মন্তব্য করেছেন অনেকেই। 2 সন্তানের মা জান্নাতুল ফেরদৌস ডাক বিভাগে গাড়ি চালাচ্ছেন 7 বছর ধরে। প্রতিদিন সরকারি দপ্তরে পৌঁছে দেন চিঠি ও নথি, একই সাথে সামলাচ্ছেন গাড়ির স্টিয়ারিং ও সংসার। যে সময় আমি রুটে বের হই ওই সময় হয়তো অনেক ছেলেরা আছে টিটকারি করে, আবার অনেকে গাড়ির সাথে জায়গা দিতে চায় না। আসিনা খাতুন নিজে গাড়ি চালান, অন্যদেরও শেখান। 10 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। নারীরা আরো শিখছে ড্রাইভিং, এখানে অনেক নারী স্টুডেন্টস আসে, সো এর জন্য আমার কাছে কোনো উইয়ার্ড লাগে না। কমেন্টস করতো মেয়েরা গাড়ি চালায়, এরকম করে চালায়, পারে না, আসে, কেন এসেছে, এরকম অনেক। ইন্সট্রাক্টর যে লাইসেন্স প্রশিক্ষক হিসেবে চালানোর জন্য সেটাও আমার আছে। তো আমার মনে হয় বাংলাদেশের ছেলেদের পাশাপাশি তাদের চাইতে আমি এক ধাপে গিয়ে। দিন দিন মোটরসাইকেল ব্যবহারেও আগ্রহ বাড়ছে নারীদের। সন্তানকে স্কুলে আনা নেয়া কিংবা অফিসে যাতায়াত, এটাই ভরসার যান এখন। তেমনই একজন ফারজানা রহমান শোভা। ফ্যাশন নয়, প্রয়োজনেই বেড়েছে নারী চালক। নিরাপদ পরিবেশ পেলে এ সংখ্যা আরও বাড়তে পারে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারও কোরবানি পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন যশোরের ব্যবসায়ীরা। ঈদ পরবর্তী প্রথম হাটে সরকার নির্ধারিত দাম পাননি বিক্রেতারা। তবে নাটোরের বাজারে সরকার নির্ধারিত দামেই বেচা কেনা হয়েছে কোরবানি পশুর চামড়া। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী প্রথম হাটে বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুর চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। লাভের আশায় উপস্থিত হলেও সরকার নির্ধারিত দামেও চামড়া বিক্রি করতে পারেননি কেউ। হাটে লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হয় সর্বোচ্চ 1000 টাকায়। ছোট ও মাঝারি চামড়া 300 থেকে 600 টাকা হলেও দাম নেই ছাগলের চামড়ার। এতে লোকসানে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মনে করে লবণ দিয়ে, কিষেন বাধা দিয়ে, এমনি ভ্যান খরচা যে খরচা, সেই হিসেবে বাজারে এসে আমরা কোনো লাভবান হতে পারিনি এবং আমাদের লসে আছে আর কি। লোকসান এড়াতে কাঁচা চামড়া রপ্তানির দাবি আড়তদারদের। চামড়া যে খাত, এই শিল্প যদি আসলে বিপ্লব ঘটাতে হয় তাহলে এখানে ওয়েটবল চামড়া রপ্তানি করা ছাড়া আসলে বিকল্প কোনো আমি কিছু পাইনি। এদিকে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়তে সরকার নির্ধারিত দামে বিক্রি হয়েছে পশুর চামড়া। বড় গরুর চামড়ার প্রতি পিস 1200 থেকে 1300, আর ছোট আকারের চামড়া বিক্রি হয় 500 থেকে 600 টাকায়। এছাড়া ছাগলের চামড়া বিক্রি হয় 90 থেকে 110 টাকা দরে। ট্যানারির যে মালিকগুলো আছে, কোম্পানি আমরা যাদেরকে বলি, তারা সামনে হাটে নাটোরে আসবে, তখন জাঁকজমকপূর্ণ বেচাকেনা হবে। আড়তদাররা বলছেন ঈদ পরবর্তী প্রথম হাটে ঢাকার ট্যানারি মালিকদের কেউ না আসলেও তাদের চাহিদা মতো চামড়া সংগ্রহ করেছেন তারা। ট্যানারি মালিকরা বিশেষ করে বকরি যারা কিনে তারা আসছে, গরুর চামড়া যারা কিনে তারা খোঁজ খবর নিচ্ছে। আগামী মঙ্গল বুধ বৃহস্পতিবার থেকে ঢাকা ট্যানারিরা মালিকেরা ওনারা আসবেন। চামড়া শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণ, ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধ এবং কাঁচা চামড়া রপ্তানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।